এখন আমি কি করব? কেউ আমাকে আর সম্মান করছে না, আমার বাবাও করছে না, আমার মাও করছে না, আমার দিদিও করছে না। আমার মনে এখন অনেক দুঃখ, আমি কিছু মনে রাখতে পারি না, আমার স্মৃতিশক্তি হারিয়ে যাচ্ছে। মা বাবা দিদি দাদা ভাই সবাই ছিল, আমার পাশে কেউ ছিল না। ইভেন এখনও আমি আমার বাড়িতে থাকতে পারি, কিন্তু আমার বাড়িতে সেই আগের জায়গাটা আমার নেই। যেদিনকার আমাদের সব কিছু শেষ হবে, আমি অন ভিডিওতে বলছি যে আমাদের পুরনো যা স্মৃতি আছে আমি সব কিছু প্রাইভেট না ডিলিট করে দেবো। আমি তো নিজের লাইফ শেষ করছি, তুমিও তোমার লাইফ শেষ করবে। আমি নিজেই জ্ঞান দিচ্ছি, আমি নিজেই ছাড়তে পারছি না। আবারও রন কেঁদে কেঁদে প্রীতিকে নিয়ে কি বলতেছে, কিভাবে তাদের সম্পর্কটা শেষ হয়েছে। তাছাড়াও ইতিমধ্যে রন প্রীতির আগের বয়ফ্রেন্ডকে নিয়ে তার ভিডিওতে কি বলেছে সেই ভিডিও দেখাবো আপনাদের মাঝে। আদেও কি তাদের মধ্যে ডিভোর্স হয়ে একদম সম্পর্কটা কি শেষ হয়ে গেছে, এ বিষয় নিয়েও রন কি বলেছে তাও দেখতে পারবেন। বং রন বারবার বলতেছে আমি এই টপিকটা একদম শেষ করতে চাই, মানে তাদের সম্পর্কটার ব্যাপারে। তো প্রিয় দর্শক চলুন আগে দেখে আসি রন কি কি বলতেছে প্রীতিকে নিয়ে, এমনকি তার এক্স বয়ফ্রেন্ডকে নিয়ে। আমরা ভিডিওতে চলে যাই। নিজেকে আয়নায় দেখেও ভালো লাগছে, তবুও নিজেকে চেঞ্জ করতে হবে ভাই। আর সেই চেঞ্জ করতে অনেক টাইম লাগবে, অনেক। আমি চেষ্টা করেছিলাম ভাই স্মোকিং ছাড়াটা প্রচুর টাফ লাগছে আমার কাছে, প্রচুর টাফ, প্রচুর কঠিন। আমি তো মানে হয় না যে ভাই যে ভুক্তভোগী সে বারণ করছে, যারা এখনো পর্যন্ত স্মোকিং শুরু করনি, ট্রাই করনি, কেউ যদি ট্রাই করতেও দেয় ডিরেক্টলি না করে দাও। যদি ওই জিনিসটা কন্টিনিউ একটা অভ্যাসে পরিণত হয়, সেটা ছাড়তে প্রচুর কষ্ট হয়। তো তার দিয়ে আমি বলবো ভাই স্মোকিং করার দরকারই নেই। মানে আমার ভিডিওতে দেখতে পারো যে রন্দে স্মোক করছে, আমিও দুটান মেরে নিই না ভাই। আমি তো নিজের লাইফ শেষ করছি, তুমিও তোমার লাইফ শেষ করবে। আমি নিজেই জ্ঞান দিচ্ছি, আমি নিজেই ছাড়তে পারছি না। তার জন্য আমি বলবো ভাই এইসব শুরু করার কোনো দরকারই নেই। শুরু করলেই তো শেষ করার প্রশ্নটা আসবে। তাই বলবো ভাই শুরু করার আগে ভাবো, শুরু করে না। শাসন করার মায়াবতী কই গেলা কই, সেই গানটা মনে পড়ছে। থাকতে হবে তোমায় ছাড়া কথা ছিল না। আমি এরকম হাসি কেন? কষ্ট লুকানোর জন্য হাসি, যাতে আমার কষ্ট কেউ বুঝতেই না পারে। আমি এত হাসি খুশি থাকবো যাতে কেউ ধরতেই না পারে যে আমার মনের মধ্যেটা মাঝে মধ্যে এত ভার হয়ে যায়, আমার বডি ওয়েটের দিয়েও মনে হয় এই জায়গাটার বেশি ওয়েট। সেগুলো বেশি হয় এই ঘরটা। টাইমের পর টাইম পেরিয়ে যায়, আমি হয়তো কোনো একটা কিছুর দিকে তাকালাম আর ওইখান দিয়ে ভাবনা চিন্তা শুরু যে এইখানে এরকম একটা ইনসিডেন্ট ঘটেছিল। এক একটা জায়গায় এক একটা স্মৃতি, আর আমি ওই লুপে গিয়ে পুরো ফেসে যাই যে কতটাই না ভালো সময় কাটাতাম। যাই হোক, এটাই। এর আগের দিন এসে একটা স্টোরি দিয়েছিল, যার স্ক্রিনশট মেরে সবাই আমায় পাঠাচ্ছে, আর না হলে আমি জানতেও পারতাম না, কারণ সেই অনেক আগেই তোমাদের শেয়ার করেছিলাম যে আমার ব্লক লিস্টে সে আছে। সে এখন যেটা বলছে, কাকে বলছে আমি নিজেও জানি না, যে আমিও অনেক কিছু দিয়েছি, আরও একজন অনেক কিছু দিয়েছে, কাকে বলছে আমি নিজেও বুঝতে পারছি না। আমিও চাই যে সে সব কিছু ক্লিয়ার করুক, কারণ ভাই মুখ তো আছে, আমিও জানি। আমি চাই তুমি এসে কিছু বলো, কারণ আমি তো বললে হবে না যে আমিও অনেক কিছু জানতে চাইছি, যে 7 বছরের নাকি ওর, আর আমি নাকি তোমার হয় না যে এক জায়গায় ছিলে, আমি নাকি ছিনিয়ে চলে এসেছি ভাই। এই জায়গাটা প্লিজ আমিও ক্লিয়ার হতে চাইছি। এর আগেও আমি চেষ্টা করেছিলাম যে এই টপিকটা ক্লোজ হয়ে যাক, তার জন্য অনেক ডিসিশন নিয়েছিলাম, অনেক কিছুই তুমি জানো, তুমি আমায় আটকেছিলে। তো আমিও এইবারে ক্লিয়ার অ্যান্ড কাট করো, নাহলে আমার নয় অনেক কিছু আগে তো এটা ক্লিয়ার করো যে ওর সাথে কবে সব কিছু এন্ড হয়েছিল, তার কতদিন পরে আমরা রিলেশনে গেছিলাম, কারণ আগের চ্যাপ্টারটা এখনো ক্লোজ হয়নি। চুদির ভাই মাঝে মধ্যেই ক্যাই করে, ওটাকে আগে ক্লিয়ার করো। আর ভাই এটা তো অনেক আগে ক্লিয়ার হওয়ার দরকার। অনেকে আছে অ্যাওয়ার্ডের সময় পাশে থাকবে, তারা তো অনেক আগে দিয়েই পাশে ছিল। ওই খারাপ সিচুয়েশনে তারা একটা প্রফেশনে ভাই কোন জায়গায় আছে, দাদা ভাই এত বড় একটা ভালো পোস্টে আছে ভাই,
कुछ तो करो, क्या कर रहा है ও ভিডিও বানাচ্ছে এখনো, তখনেরও কি ভিডিও বানিয়েছে, তোমরা কেন কিছু করছো না? আর আমি কিছু করতে গেলে তখন কেন বাধা দিচ্ছ? আর এখনো সে পিছু ছাড়ছে না। ভাই সাহ, তুমি তো নিজেও জানো ওর জন্য কত প্রবলেম ক্রিয়েট হয়েছে আমাদের ফ্যামিলি, আমরা সব জানি, কিন্তু এই মালটাকে এর ব্যাপারটা প্লিজ আগে ক্লিয়ার করো, নাহলে মানে আমিও কনফিউজ যে তুমি কাকে বলছো, তুমি আমায় বলছো না ওকে বলছো। তো প্লিজ, আমি তো মাঝে মাঝে ফেড আপ হয়ে যাই, ও প্রচুর ওর বালচাল কথা শুনে আমি আগেও বলেছি, এখনও বলছি ভাই আমি ওই পুরোনোটার মতন না। ওকে শিক্ষা দেওয়া হয়নি বলেই সীমাটা পার করতে পেরেছে। বিশ্বাস করো, তুমি যদি আমার অনেক আগে দিয়ে কাছের কেউ হতে না, সে রিলেশন ওয়াইজ না হলেও বন্ধু বা তোমার দাদাভাইয়ের জায়গাটায় যদি আমি থাকতাম না, ওই মালটাকে ওই দিনকারাই বুঝিয়ে দিতাম যে ও কত বড় ভুল ওই দিনকারা করেছিল। আর ওই দিনকারা যদি ওরকম ধরনের স্টেপ নেওয়া হতো, তোমার এখন গিয়ে এত কথা শুনতে হতো না। হ্যাঁ, যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ কেন হচ্ছে না, তো সেটাই বুঝি না। যারা আছে তারা কি শুধু ভালোর ফায়দা নেওয়ার জন্য? খারাপ পরিস্থিতিতে তারা কেন কিছু করছে না? কেন তারা প্রশাসনে আছে এক একজন, ভাই আলাদাই এখনও তার ওই ফটো ভিডিও ডিপি, ভাই কত কি আমার মানে মাঝে মধ্যে মনে হয় যে এইখান দিয়ে বেরিয়ে গেছি ভালো হয়েছে, তারপরে আবার মনে হয় যে এরপরে তুই এত কিছু কী করে ফেস করবি, এইটা নিয়ে বেশি টেনশন হয়। আর টেনশনের বেশি কিছু কারণ না। আমি তোকে আগেও বলেছি যে পাস্ট কখনো পিছু ছাড়া না। তোর যদি মনে হয় এখন যে হ্যাঁ চিল আউট, কিন্তু বিশ্বাস কর ভাই, ও কি প্রবলেম করেছে, আমাদের এই 3 বছরের স্মৃতিগুলো তোর ফিউচারে আরও বেশি প্রবলেম ক্রিয়েট করবে। আমার দিক দিয়ে তো আমি কথা দিচ্ছি, ডিপি আগেও আমার একার ছিল, এখনও আমার একার আছে। আর রইল যে বাদবাকি ভিডিওগুলোর কথা, এরপরে যেদিনকার আমাদের সব কিছু শেষ হবে, আমি অন ভিডিওতে বলছি যে আমাদের পুরনো যা স্মৃতি আছে আমি সব কিছু প্রাইভেট না ডিলিট করে দেবো পুরোপুরি। ঠিকই আছে, আমার আর ভেবে চিনতে কী হবে, আমার কে আছে, আমার কেউ নেই, যা ভালো লাগে তাই কর। আগে অনেকের কথা ভাবতাম, এখন কেউ নাই গাইজ, আমার কেউ নাই, সবাই সবার মতো ভালো আছে। শুধু আমাকে নিজের ভালোটা বুঝতে হবে, যেটা সাল আমি পারছি না। চলো গাইস, এবারে ঘুমাই, আর ভালো লাগছে না। ওরে 1টা দিয়ে 2টো বেজে গেল, আর কালকে সকালে উঠতে হবে। আর ও রাতে ঘুমাতে প্রচুর প্রবলেম হয়, প্রচুর। আমি এখন শুধু ওই দিন গুনছি, পাহাড়ে যাচ্ছি কখন, আমি শুধু ওই দিন গুনছি, পাহাড়ে যাচ্ছি কখন, আমি শুধু ওই দিন গুনছি। এই সময় পাহাড়ে থাকলে এখন কাঠে আগুন জ্বালিয়ে আলাদাই গান জ্বালিয়ে শুনতাম, আর আলাদাই ফিল নিতাম। এই জায়গাটাই আমার এখন ভালো না লাগার একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এইখানে আমি আসতে পেরেছি, তার একমাত্র ক্রেডিট সে। কারণ আমি তো ঠিক করেছিলাম যে 2025-এ তো আমি যাচ্ছি না, একটুখানি নিজেকে টাইম দিই, নিজেকে সময় দিই, তারপরে 2026-এ যাবো। আমার বাড়ি আমি যাবো না, কেন যাবো না, আমি তো যাবোই, কিন্তু নিজেকে একটুখানি টাইম দিই। তো 2025-এ পাহাড়ে যাওয়ার পরে আমি 2বার কলকাতায় এসেছিলাম। যার কাছে মন টানে আমি তার কাছেই গেছিলাম। ডানকুনি ফ্ল্যাট নিয়েছিলাম, ডানকুনি ফ্ল্যাটটাও চেঞ্জ করতে হলো এর জন্য যাতে আমরা একসাথে থাকতে পারি। আলাদাই গল্প আছে আমাদের, তো ওগুলো একদিন খুলে বলবো। কারণ কেচ্চা বিক্রি করি নাকি, কেচ্চা জানি না কাকে বলেছে, কারণ এখন তো বলার অনেকে আছে, আমি তো বুঝতেই পারছি না ওকে বলছে না আমায় বলছে। যদি কোনোদিনও কেচ্চা বিক্রি করি তাহলে বলবো, থাকলে ব্যারাকপুরেই কেন থাকতে হবে, অন্য কোথাও থাকা যাবে না, সেগুলো সেদিনকার বলবো। এখন আমি কিছুই বলিনি যে আমার গায়ে হাত দেওয়া হয়েছিল কেন ব্যারাকপুরে থাকাকালীন। দরকার হলে ভিডিও ফুটেজও আছে, সেটাও শেয়ার করব। আমি বাড়িতে প্রবলেমে পড়েছিলাম বলেই ওই দিনকার আমার বাড়ির ভিডিওটা শেয়ার করেছিলাম। যদি কোনোদিনও ব্যারাকপুরের প্রবলেমটা, হ্যাঁ যেরকম কেস কামারি হ্যাড্ডা করার কথা হয়েছিল আমার নামে, সেরকম কিছু হলে আমি এতক্ষণে পোস্ট করেও দিতাম। ইভেন পাহাড়েও আমি গেছিলাম, যে পাহাড়ে আমরা একটা টাইম একসাথে টাইম স্পেন্ড করবো, অনেকটা টাইম। পাহাড়ে আমি একা যাওয়ার জন্য যাইনি, আমি সব কিছু ঠিক করে আবার আসবো, সেরকমটাই প্ল্যান হয়েছিল। দুর্গাপূজা আমি তার জন্যই এসেছিলাম। দুর্গাপুজো ওরকম ইনসিডেন্ট আমি ভাবতেও পারিনি। আমি তারপরেও
যে সব ঠিক হবে, আমি আপাতত পাহাড়ে যাই, আমি মাথা ঠান্ডা করি। আমার মাথা প্রচুর গরম হয়ে যায়, কিন্তু আমি লাস্ট 1 বছরে নিজেকে যা চেঞ্জ করেছি। ব্যারাকপুরে আমার গায়ে হাত দেওয়া হয়েছে, হাত তোলা হয়েছে, আমি একটা টু শব্দ পর্যন্ত করিনি। চেয়েছিল যে হ্যাঁ আমার বরের গায়ে কেন হাত দেওয়া হয়েছে, কেন? কিন্তু আমি ঠিক একটাই কথা বলছি, বাদ দাও, চলো ঘরে চলো। তো ওখান দিয়ে ঘরে চলে গেছে। কিন্তু আমি এটা কোনোদিনও এক্সপেক্ট করিনি যে আমায় যে গায়ে হাত তুলবে, আমি পাহাড়ে চলে যাব, তার সাথে সে যেই ঘরে আমায় হাত তোলা হয়েছিল সেই ঘরে বসে সে পার্টি করবে। তো এগুলো আনএক্সপেক্টেড ছিল। এগুলো রাগের অনেক কারণ আছে, যেগুলো পার্সোনাল, সেগুলো পার্সোনালি থাক, সে মুখ খুলুক। আমার অনেক কিছু দেখানোর আছে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। যেই জিনিসগুলো সত্যি আমার সাথে খারাপ হয়েছে, আমি তার কথা বলছি না, কয়েকজন আমায় রক্ত নিয়ে কথা বলেছে তাদের কথা বলছি। যে রক্ত নিয়ে কথাটা আমি ওকে বলিনি, যে রক্ত নিয়ে কথা বলেছে তাকে বলছে, প্রমাণ আমার কাছেও আছে সব কিছু দেখানোর। যাই হোক, আমি যখন পাহাড়ে থাকতাম আমি একা থাকতাম। ও যেই কথাগুলো বলেছেন, আমি একা থাকি, একা খাই, জল কিনে খেতে হয়। ভাই জল সবার কিনে খেতে হয়, যেখানেই থাকি আমরা মোটামুটি জলটা কিনেই খাই। আর যদি পাহাড়ে একদিন নিয়ে যাই না, বুঝবি বাজার করতে কোথায় যেতে হয়, কত দূর হাঁটতে হয়, কী করতে হয়। যাই হোক, যে যেরকমভাবে থাকার চিন্তা ভাবনা করবে তাকে সেই কষ্টটা ফেস করতেই হবে। তুমি একা একা থাকার চিন্তা ভাবনা তুমি একা নিয়েছিলে। পাহাড় দিয়ে আমি যখন এসেছিলাম দুর্গাপুজোয়, তুমি আমার সাথে থাকোনি, তার কারণেই আমি আবার 2-3 দিন পরে পাহাড়ে চলে গেছি। তো তুমি একা একা থাকার ডিসিশন নিয়েছো। 15-20 দিন পর আমি আবার যখন এসেছিলাম, আমার কষ্ট হচ্ছিল তাই এসেছিলাম। ওখানে আমি একা, তোমার পাশে তোমার মা, বাবা, দিদি, দাদা ভাই সবাই ছিল, আমার পাশে কেউ ছিল না। ইভেন এখনও আমি আমার বাড়িতে থাকতে পারি, কিন্তু আমার বাড়িতে সেই আগের জায়গাটা আমার নেই। আমার বাড়িতে এসে আমার নিজেরই ফিল হয় যে আমি একটা ঘুরতে এসেছি, কোনো একটা জায়গায় আমি ঘুরতে এসেছি, কারণ আমি আবার পাহাড়ে চলে যাচ্ছি। এবার কয়েকবার আস্তে আস্তে সেই জায়গাগুলো নর্মাল হবে। আমি তখন যেটা করেছিলাম ভাই ঠিকই করেছিলাম। এখন আমি ওটাই বলবো, আমি প্রবলেমে পড়লে আমার কেউ নেই। আমি অডিয়েন্সকে শেয়ার করেছিলাম, আর তাদের মধ্যে অনেকে আমায় হেল্প করেছিল। জামালপুর থানার আশেপাশ দিয়ে, জামালপুর থানা দিয়ে অনেকে যখন জানতে পারে যে হ্যাঁ আমি কিছু করিনি, আমি সেটার প্রমাণ সোশ্যাল মিডিয়াতেই দিয়েছিলাম। আমি কারোর গায়ে হাত তুলিনি। ইভেন ব্যারাকপুরে যদি কেউ বলে যে আমি কারোর গায়ে হাত তুলেছি, তার প্রমাণও আমার কাছে আছে। তো তার জন্যই কেউ কিছু বলবে না যে হ্যাঁ ব্যারাকপুরে রন কারোর গায়ে হাত তুলেছে। আমায় আমায় আমার বাজেভাবে টর্চার করা হতো, আমায় বাজেভাবে টর্চার করা হয়েছে। আর সেগুলো দিয়ে আমি থাকতে পারতাম না ভাই। কেন আমি এত কিছু সহ্য করবো? ব্যারাকপুরে আমি ভালো থাকতে গেছি, কেন আমার গায়ে হাত তোলা হবে? আমি তো সেই নিয়ে এতদিন কথাই বলিনি। বলতে হতো, তখন বলতে হতো, তাই না? সেই কারণেই আমার পাহাড়ে যাওয়া। আর পাহাড়ে যাওয়ার দ্বিতীয় অন্য কোনো রিজন ছিল না। দুর্গাপুজোয় ওই ইনসিডেন্ট হওয়ার পর আমি আবার পাহাড়ে যাই। পাহাড় দিয়ে আবার 15-20 দিন পর হট করে মন খারাপ হয়, আর আমি টিকিট বুক করে সোজা চলে যাই ব্যারাকপুরে ওর কাছে। তো ওই দিনকার ইনসিডেন্টটা খুব খারাপ ছিল। ওই দিন কেউ দরজাই খোলেনি, দরজা খুলেছিল তারপরে ধাপাং করে আটকে দিল। আর আমি ওকে এটাই বোঝানোর চেষ্টা করেছিলাম, আমি কারোর সাথে কথা বলি না, তুই ছাড়া কেউ নেই, 2 মিনিট অন্তত কথা বল, তারপরে আমি চলে যাই। অনেক রিকোয়েস্ট করি, ও একটাই কথা বলছিল যে তুমি বাড়ি যাও, তোমার মন ভালো হবে, তুমি বাড়ি যাও, তোমার মন ভালো হবে। আধা 1 ঘন্টা হওয়ার পর নিচ দিয়ে একটা মহিলা আসে, উনি আমায় নিচে ডাকে যে রন তুমি নিচে আসো, তোমার সাথে কথা আছে। তো আমার তখনই মনে হলো যে আবার আশেপাশ দিয়ে লোক ডাকবে, আবার ঝুট ঝামেলা হবে, তার দিয়ে আমি বেরিয়ে যাই, ওটাই বেটার হবে। কারণ ও অন্যরকম রিয়াক্ট করছিল, যে এখানে ও 2 মিনিট আমার সাথে কথা বলতে পারছিল না। তো তখন ওকে আমি বলেছিলাম বাড়ি যাব এই বছরটা না, আমি তো তোকে আগেও বলেছিলাম 2026-এ যাবো। ও তখনও রিকোয়েস্ট করেছিল যে 2026 কেন, তুমি এখনই যাও, তোমার ওইখানে গেলে মন ভালো হবে, তোমার মায়ের জন্য কষ্ট হয়, যাও। তো 2026-এ বাড়িতে আসলাম, থ্যাঙ্কস টু ইউ। আমি ওই দিন সিরিয়াসলি অনেক খারাপ লাগা নিয়ে পাহাড়ে গেছি। কারণ এর আগেও যখন আমার বাড়ি দিয়ে বের করে দেয় না, তখন খারাপ লেগেছিল একটাই কারণে, যে শালা এত টাকা ইনকাম করলাম কিন্তু একটা মাথা গোজার জায়গা নেই। তো সেদিনকার বাড়ি দিয়ে বেরিয়েছিলাম অনেক কষ্ট নিয়ে।
কিন্তু যেদিনকার তুই বার করে দিয়েছিলি না, আরও বেশি কষ্ট পেয়েছিলাম। যে বাড়ি দিয়ে বার করে দিয়েছে সেটা তুই জানিস, আর তার কতটা কষ্ট পেয়েছি তুই জানিস। সেকেন্ড টাইম ওরকম দরজা বন্ধ খুললি না, ওইখান দিয়ে ফিরে আসতে খুব খারাপ লাগছিল। প্রিয় দর্শক, ইতিমধ্যে দেখতেই পেলেন রন একের পর এক ভিডিওতে প্রীতিকে নিয়ে অনেক কিছুই তুলে ধরতেছে, কিন্তু অন্যদিকে পৃথি মণ্ডল তেমন কিছুই বলতেছে না। তাহলে কি বন্ধুরা সব দোষ পৃথি মণ্ডলের? রন বারবার বলতেছে আমি তার আগেরটার মতো না, মানে তার আগের বয়ফ্রেন্ডের মতো না। রন এইটাও চাচ্ছে তাদের এই ঝামেলার টপিকটা যেন খুব তাড়াতাড়ি শেষ হয়। এইভাবে ঝুলিয়ে রাখার কোনো মানে হয় না, যেটা রন বারবার তার ভিডিওতে বলতেছে। আসলেই বন্ধুরা, তাদের কি এই সম্পর্ক বিচ্ছেদের কারণ একমাত্র কি পৃথি মণ্ডল? পৃথি মণ্ডলের ফ্যামিলির কারণ নেই পৃথি মণ্ডল, এমনকি তার ফ্যামিলির কারণেই কি তাদের এই জুটিটা আজ ভেঙে গেল? আর রন যেগুলো বলতেছে এগুলো কি সবই সত্যি? এ বিষয় নিয়ে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।